নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে সুধা তো ইমনকে টানতে টানতে নিচে নিয়ে আসে যে দেখো কাকে নিয়ে এসেছি দেখো। তখন ইমন আর সার্থক দুজনেই কিন্তু পোলোকে দেখে অবাক হয়ে যায়, এই আবার কোত্থেকে এলো রে বাবা, এরকম একটা ব্যাপার। তখন ইমনের গলার আওয়াজ পেয়ে কিন্তু সেই রানী মাসি, কি ব্যাপার গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। তখন মনে পড়ে, হ্যাঁ এ তো সেই মহিলা যে আমাকে বাচ্চাটাকে মারার জন্য বলেছিল। বলে কি ব্যাপার, আপনি এই বাড়িতে থাকেন? তখন তরিতাদের মনে প্রশ্ন জাগে, তারা বলছে যে কি ব্যাপার, তোমরা কি চেনো নাকি একে অপরকে? সুধা বলছে সে তো অবশ্যই। তেজ বলছে কে কাকে কোন সূত্রে চেনে সেটা আমরা ঠিক এক্ষুনি জানতে পারবো। সুধা বলছে এই যে পোলোকে শহরের বাইরে একটা নির্জন জঙ্গলে ছেড়ে এসেছিল এই ইমন, সার্থক আর মেচকা মিলে। সবাই কিন্তু শুনে এটা অবাক হয়ে যায়। এবার ইমনকে বলছে দেখো তো চিনতে পারো কিনা এই মহিলাকে। ওদিকে সমুদ্র তার বাবাকে টানতে টানতে নিয়ে এসছে, চলো আসো, চলো চলো আসো এখানে। বলে কি হয়েছে, আমাকে এখানে টানতে টানতে কেন আনলি? বলে এর আগে তো অনেক ছোটোখাটো মানে বড়সড় পাপ করেও ছোটোখাটো শাস্তি পেয়ে পার পেয়ে গেছো, এবার তো বড় শাস্তি পেতেই হবে। বলে কি বলতে চাইছিস? তখন তার বাবাকে ঘোরায়, ঘুরিয়ে দেখে পোলো দাঁড়িয়ে আছে। তার বাবা তো চমকে ওঠে যেন পোলোকে দেখে। বলছে মনে পড়ছে পোলোকে দেখে কিছু? বলে এই দেখ আমি কিছু করিনি, আমার আমার উপর হালকা দোষ চাপাবি না। তখন আশুতোষ বলছে কার দোষ হালকা কার দোষ ভারী সেটা তো আপনারা খুব ভালো করে জানেন, আমাদেরকে বলার দরকার নেই, আমাদের হাতে আবার সব প্রমাণই পৌঁছে গেছে, বুঝলেন তো। এবার সুধা 5 বছর আগে ইমন যে জঘন্য কাজটা করেছিল সেই কাজের কথা বলছে। তো বাড়িতে সবাই প্রশ্ন করছে 5 বছর আগে ইমন কি করেছিল। বলছে জ্যোৎস্নাদির কোল থেকে সদ্যজাত বাচ্চাকে আরেকজনের হাতে তুলে দিয়ে এসেছিল, তাকে মারার চেষ্টা করেছিল। শুনে তো সবাই অবাক, জ্যোৎস্নাও অবাক। বলছে এই যে এই মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এনার হাতেই তুলে দিয়েছিল ইমনকে আর বলেছিল নদীর জলে ভাসিয়ে দিতে। সেই মহিলাটাকে সব সত্যি কথা বলতে বলা হয়, আর সেই মহিলা তো হরহর করে সব সত্যি বলে দেয়। হ্যাঁ 5 বছর আগে ইনি আমাকে বলেছিলেন সেই সদ্যজাত শিশুকে মানে মেরে ফেলার জন্য, জলে ভাসিয়ে দেওয়ার জন্যে। আর ব্যাস জ্যোৎস্না মানে ইমনকে একদম আর ছেড়ে কথা বলে না, একদম চুলের মুঠি ধরে মারতে থাকে। তখন সবাই মিলে জ্যোৎস্নাকে আটকাচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। জ্যোৎস্না বলছে শয়তান, তুই একটা মায়ের কোল থেকে মা হওয়ার আগেই তার সন্তানকে তুই কাড়িয়ে নিয়েছিস, এত বড় সাহস! তো একদম চুলের মুঠি ধরে একদম মানে আচ্ছা করে মারছে। সুধা গিয়ে ছাড়িয়ে দেয়। তখন ইমন বলছে বাবা সুধা তুমি বাঁচালে আমাকে। তখন বলতে না বলতে সুধা একদম কষিয়ে 3খানা চড় পর পর, অবস্থা খারাপ ইমনের। বলছে সুধা তুমি আমাকে মারলে? সার্থক বলছে তুমি আমার বউকে মারছো কেন? বলে বেশি কথা বললে না একদম ওকে 3টে বসিয়েছি, তোমার গালে 4টে বসাবো, তাই বলছে। বলছে তুমি একজন লোভী মেয়ে, আমি সেটা তো জানতাম যে কোনো কাজকর্ম করবে না, আরামে এমনিতেই যাতে তোমার হাতে টাকা পয়সা চলে আসে আর সেই টাকা পয়সা নিয়ে তুমি এসো আরামে জীবন কাটাবে, সেটা আমি খুব ভালো করেই জানতাম যে তুমি ওই টাইপের মেয়ে। কিন্তু তুমি যে এত বড় জঘন্য একটা কাজ করতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি, তাই বলছে। টাকার লোভ তো তোমার ছিলই, সেই জন্য তো ফার্স্টে তেজের গলায় ঝুলে পড়ছিলে, তারপরে যখন সেটা হলো না তারপরে সার্থককে পটিয়ে এই বাড়িতে ঢুকেছো, সার্থকের মতো একটা নরকের কীটের সাথে বিয়ে করেছো। তেজ বলছে তোমাদের শত্রুতা তো আমার আর সুধার সাথে ছিল, তাহলে তুমি দিদিকে আর ওর বাচ্চাটাকে কষ্ট দিলে কেন? তখন রানীমাসি বলছে যে আমি কিন্তু সেদিন সেই বাচ্চাটাকে জলে ভাসিয়ে দেইনি, ভগবানের কি লীলা দেখুন, আপনার বাচ্চা স্বয়ং আপনার কাছেই নিজে নিজেই ফিরে এসেছে, ঈশ্বর আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। জ্যোৎস্না বলছে মানে? বলছে এই যে পোলো, এই পোলোই হচ্ছে আপনার হারিয়ে যাওয়া পিকলু, আপনার হারিয়ে যাওয়া সন্তান। তখন তো এটা শুনে সবাই আর আনন্দ ধরে থাকতে পারে না, সবাই অবাক হয়ে যায় যে ঈশ্বরের কি লীলা খেলা। ঠাম্মি মেজমা তেজের মা সবাই মিলে পোলোর কাছে যেন ঝাঁপিয়ে পড়ে গিয়ে যে আমাদের নাতনি, আমাদের মানে আমাদের নাতি, আমাদের নাতি করে এই বংশের নাতি, মানে এইভাবে আর কি প্রচণ্ড আদর করতে থাকে। জ্যোৎস্না বলছে আমার পিকলু, আমি বলেছিলাম না তুই আমার পিকলু, আমি সবাইকে বলেছিলাম না ওই আমার পিকলু, বলে ওকে জড়িয়ে ধরে। রানীমাসি বলছে আমি আমার কাছে রাখতেই পারতাম, কিন্তু এই ইমন ম্যাডাম আমাকে ছেড়ে কথা বলতো না, বাচ্চাটাকেও না জেনে কি করে দিত, তাই আমি শহরের বাইরে সেই পঞ্চপতি অনাথ আশ্রমে মানে তার ভালোর জন্য তাকে রেখে দিয়ে এসেছিলাম। ইমন ম্যাডামকে বলেছিলাম যে বাচ্চাটা মারা গেছে। সুধা এবার সবার কাছে অনুরোধ করছে যে ইমনদেরকে যাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজই। বলছে এত বড় পাপ যারা করেছে তাদের তো শাস্তি পেতেই হবে। ঠাম্মি বলছে ঠিকই বলেছ, আমি ওদেরকে এই বাড়িতে রেখে দিয়েছিলাম যাতে ওরা কোনো রকম অসভ্যতা করতে না পারে, যাতে ওদেরকে শুধরোতে পারি, কিন্তু না, এই বাড়িতে রাখলে তো দেখছি এই বাড়ির চরম বিপদ, ওদেরকে আর এই বাড়িতে রাখা যাবে না। আশুতোষকে বলছে নাচ জামাই ওদেরকে নিয়ে যান যাতে ওরা কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়।
সার্থক বলছে এ কি আমি কেন, আমি তো কোনো কিছু করিনি, যা করেছে ইমন করেছে। ইমন বলছে এ কি তুমি আমাকে এখন এই বিপদের মধ্যে একা ছেড়ে দিচ্ছ, নিজে বাঁচার চেষ্টা করছো। মেচকা বলছে হ্যাঁ তো আমিও তো কিছু করিনি, যা করেছে ইমন করেছে, ইমন টাকা দিয়েছে। মেচকা মানে ইমন বলছে আমি যদি ফাঁসি আমি সবাইকে নিয়ে ফাঁসবো। তখন আশুতোষ বলছে চিন্তা করো না, তুমি যা পাপ কাজ করেছো তুমি তো শাস্তি পাবেই। আর সার্থক আর মেচকা তোমার সাথে ওই চরম অন্যায়ের সাথ না দিলেও ওরা কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে ওই জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল, তার শাস্তি তো ওরা পাবেই। হ্যাঁ, তোমার থেকে একটু কম পাবে কিন্তু শাস্তি পাবে, তাই চিন্তা করো না, তোমাদের সবাইকে একসাথে ধরে নিয়ে যাওয়া হবে। এই বলে ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মেজকা তো এবার হাতে পায়ে পড়ছে তার মায়ের, কিছুতেই ঠামিয়া শুনবে না, ধাক্কা দিয়ে দেয়, যা এখান থেকে বেরো, এই বলে বের করে দেয়। মেজমার কাছে আসে, মেজমা একদম দূর করে বের করে দেয়, যান যান, আপনার পাশে দাঁড়ালে আমার ঘেন্না লাগছে, যান, এই করে ওদেরকে তখন ধরে নিয়ে চলে যায়। পুলিশ ফোর্সকে তো অলরেডি আশুতোষ বাবু নিয়ে এসেছিলেন। এরপরে তো মানে মেজমা জ্যোৎস্নার কাছে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে তোমার বাচ্চার সাথে মানে আমার স্বামী খুব অন্যায় করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি, তোমার পায়েও পড়ছি। জ্যোৎস্না তখন মেজমাকে জড়িয়ে ধরে, না মেজমা তুমি এরকম করে কেন বলছো, ঠাম্মি বলছে তোমাকে আমি আগেই বলেছি না, আমার মেজ খোকার কোনো দোষের এক সিকি ভাগিদারও তুমি নও। জ্যোৎস্নাকে রানীমাসি বলছে আপনাকে আমি আপনার সন্তানকে ফিরিয়ে দিলাম, আসলে সেই দিন আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তাকে বাঁচানোর জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই আমি অন্যায়ের সাথ দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, অন্যায়ের সাথ দিয়েছিলাম ঠিকই, কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি আমি হতে দিইনি। কিন্তু দেখুন, অন্যায়ের মানে অন্যায় করে টাকা দিয়ে বোধহয় কারোর ভালো হয় না কখনো, তাই মাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু যাই হোক, আপনার বাচ্চাটাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিতে পারলাম, এই ভেবেই আমার ভালো লাগছে। জ্যোৎস্না বলছে সে যাই হোক না কেন, যেটা হওয়া সেটা তো হয়েই গেছে, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে আপনার জন্য আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, তাই আপনার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। রানীমাসি ওদিকে পোলোকে বলছে তাহলে বাবু, মা পুরো পরিবারকে তুই এবার ফিরে পেয়েছিস, সবার সাথে খুব ভালোভাবে থাকবি কেমন, আমি এবার আসি। সুধা এবারে রানীমাসিকে বলছে আচ্ছা শুনুন, আহ, ওই হসপিটালে ইমন এত বড় কাজ করেছিল, তার মানে নিশ্চয়ই ওখানকার স্টাফের সাথে মানে ইমনের চেনা জানা আছে, তাই তো? রানী বলছে হ্যাঁ অবশ্যই চেনা জানা থাকবে, না হলে এত বড় কাজ তো করা সম্ভব নয় একার পক্ষে। মনে মনে বলছে সুধা, ওই হসপিটাল থেকেই তো মানে তেজের সমস্ত টেস্ট করানো হয়েছিল, কে জানে ইমন হয়তো রিপোর্টগুলো পাল্টে দিয়েছিল। তখন সুধা সেই ব্যাপারটা রানীমাসিকে বলছে যে আমার মনে হচ্ছে শুধু দিদির সন্তান নয়, আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত রাখার পেছনেও ইমনেরই হাত আছে, আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন? তখন বলছে আমি। সুধা বলছে হ্যাঁ। এদিকে তো মানে ইমনকে একদম লকআপে ভরেই দিয়েছে, সার্থক আর মেচকা বাইরে আছে, তাদের নামে আর কি কেস ফাইল হচ্ছে। যাই হোক, মেচকা তো বলেই যাচ্ছে যে আমার কোনো দোষ নেই, হালকা ছেড়ে দিন, আমি তো কিছুই নেই, এরা স্বামী স্ত্রী কী সব ঘোর পাকাচ্ছে, আমি মাঝখানে ফেসে যাচ্ছি। এই বলে ওদিকে ইমন চিৎকার করছে না না না, ইকুয়ালি সবাই ইনভলভ আছে, ইকুয়ালি সবাই দাগি ক্রিমিনাল। তখন সার্থক বলছে এই চুপ করো তো, তুমি চুপ করো, তুমি দাগি ক্রিমিনাল, আমাকে কেন টানছো, আমি এত বড় দাগি ক্রিমিনাল নই। তখন আশুতোষ রেগে এই চুপ করো একদম, না হলে একদম সব কটাকে পুড়ে দেবো, আর জীবনে এখান থেকে বের করবো না, মানে একদম চিৎকার আর কি, মানে আশুতোষ একদম এক ধমক দেয়, সব কটা চুপে যায়। এবার তো মেজকা নিজেকে বারবার করে নির্দোষ বলছে, আর ওদিকে ইমন চিৎকার করে একই কাজ করে যাচ্ছে, এদের দুটোকে বলছে একই সাথে সব অপরাধ করেছে। সার্থক তখন ইমনের কাছে গিয়ে বলছে চুপ করো, তোমার থেকে তো দেখছি পোলোর বুদ্ধি অনেক বেশি আছে। ইমন বলছে তোমরা আমাকে এখানে ফেলে চলে যাওয়ার বুদ্ধি কাটছো, বলে আমরা সবাই যদি এখানে একসাথে থাকি তাহলে ওদেরকে শাস্তিটা কে দেবে শুনি, ওরা যে এত বড় জিনিসটা করলো আমাদের সাথে। বলে কি করবে তুমি, বলে একটা শেষ খেলা খেলবো, সুধার তেজকে শেষ করে দেবো। তখন যেন ইমনের মুখে হাসি ফোটে। এদিকে তো সুধা এবার সবার জন্য যে যেমন ভাবে চা খেতে পছন্দ করে চা নিয়ে এসছে, স্ন্যাক্স নিয়ে এসছে, বাচ্চাদের দিচ্ছে স্ন্যাক্স খেতে। তো বাচ্চারা খেলছে, এবার পোলো আর তরির তো খুব আনন্দ, খেলছে। তো সুধা বলছে মানে ইমন বলছে আর কি জ্যোৎস্না, যে সুধা আজকে সব রান্না আমি করব, হ্যাঁ? সুধা বলছে হ্যাঁ, আজকে পোলোর পছন্দের সব রান্না হবে। তরি বলছে আর আমার পছন্দের? তখন জ্যোৎস্না বলছে ওলে আমার সোনা বাবা, আমার তরি তো আমার সব থেকে আগে, আমার তরি সোনারও যা যা পছন্দ আমি সব কিছু রান্না করে দেবো, কেমন? এভাবে বলছে। পোলো বলছে জানো, তুমি যখন চলে গেছিলে তরিকে বলছে আমি তোমাকে খুব মিস করেছি। তরি বলছে আর কেউ কোথাও কাউকে ছেড়ে যাব না, আমরা খুব মজা করব, তাই বলছে। ঠাম্মি তখন বলছে দেখেছো পরের প্রজন্মের ভাই বোনদের মধ্যে কেমন মিল, এটা শুধু বসু মল্লিক পরিবারেই সম্ভব। হ্যাঁ, মাঝে মধ্যে এক দুটো পোকা বেরিয়ে পড়ে, যেমন আমার মেজো খোকা সার্থক, কি আর করা যাবে। তেজ তখন বলছে যে এখন আজকের আনন্দের দিনে ওইসব কথা থাক ঠাম্মি, ওইসব কথা তুলতে হবে না। তো তেজ আর সমুদ্র বলছে এই যে আনন্দটাকে এটাকে একটু সেলিব্রেট করার জন্য। সমুদ্র বলছে হ্যাঁ এবার পার্টি হোক, আর সবাই মিলে আমরা হই হই করে এনজয় করব। তখন ঠাম্মি বলছে এই থামো তো, তোমাদের এই বিদেশি কায়দায় পার্টি ফাটি না না না, এই পরশুদিন তো গণেশ চতুর্থী, এর মতো আনন্দের কি হতে পারে, হ্যাঁ?
তখন তেজ বলছে, হ্যাঁ ঠিক বলেছো ঠাম্মি, তাহলে আমরা বরঞ্চ এবারে গণেশ চতুর্থী অনেক বড় করে করি। ঠাম্মি বলছে যে সুধা এই কয়েক বছর ছিল না বলে আমরা তো নম করেই এই পুজো করতাম, তবে এবার সুধা চলে এসেছে, এবার আমরা খুব ভালো করে করব। মনে আছে সেবার সুধা বিস্কুট দিয়ে কত সুন্দর মানে গজানন তৈরি করেছিল, আর এইবারেরও দায়িত্ব আমি সুধাকেই দেব। আমি জানি এইবারও ও কোনো নতুনত্ব কিছু একটা করবে। তখন তরি বলছে, গণেশ পুজো মানে গনুদাদার পুজো, আমরা যে মুম্বাইতে দেখতে যেতাম কত বড় বড় গনুদাদা দেখতে পেতাম, তাই বলছে। তার কথা শুনে তো সবাই মানে ভালোই লাগছে শুনতে, বাচ্চার মুখে ওরকম কথা। সুধা বলছে, হ্যাঁ মা ঠিক সেরকমই। ঠাম্মি বলছে, দেখো ওইবার তো আমি তোমাকে আমার দাদুভাইয়ের যোগ্য বলে মনে করিনি, তাই তোমাকে সেই দায়িত্বটা দিতে চেয়েছিলাম না, তবুও তুমি সুন্দরভাবে পালন করেছিলে। তো তারপরে তো তুমি বহুবার বহুবার নিজেকে প্রমাণ করেছো যে তুমি ছাড়া বসু মল্লিক বাড়ির যোগ্য মানে বউ আর কেউ হতে পারতো না, তাই এই বছর তুমিই পালন করবে, তাই বলছে। তো এবার তো সবাই কে কি করবে, কে কি দায়িত্ব নেবে নিজে নিজের মধ্যে বলছে আর খুব আনন্দ করছে। তখন সুধার একটা ফোন আসে। ওদিকে সুধাকে রানীমাসি ফোন করেছে। ওই দিন জ্যোৎস্না যে কেবিনে ছিল, সেখানের যে দেখাশোনার দায়িত্বে ছিল জ্যোৎস্না, সে ইমনেরই লোক। তো সুধা বলছে, মানে উনি বলছেন সে নাকি ছুটিতে আছে, রবিন। তো সুধা বলছে তার ঠিকানা পাওয়া যাবে, বলে রেজিস্টার দেখে আমি জানাচ্ছি। সুধা বলছে এবার এই আমাকে সেই সত্যির কাছে পৌঁছবে, তাই বলছে। আর ওই গণেশ চতুর্থীর দিনেই মানে সার্থক সুধা আর তেজকে একদম চিরতরে আলাদা করে দেওয়ার একটা প্ল্যান বানিয়েছে, আর সেটা ইমনের সাথে ডিসকাস করছে। তো এদিকে তো সুধাদের বাড়িতে গণেশ চতুর্থীর প্ল্যান হচ্ছে, আর ওদিকে সার্থক সেই দিনই তাকে মারার প্ল্যান করেছে। এদিকে সার্থকের আবার উকিল আসে, তারা এসে আবার মেচকা আর সার্থককে ছুটিয়েও নেয়, কারণ তাদের বিরুদ্ধে বিশেষ কিছু প্রমাণ না থাকার জন্য তাদের বেলও হয়ে যায় খুব সহজে। আশুতোষকে সেই পেপার দেয়। সার্থক বলছে, দেখলেন তো এই জায়গাটা বোধহয় বেশিক্ষণ আমাকে এইভাবে আটকে রাখতে পারবে না। মেচকা বলছে, এই যাত্রায় হালকা বেঁচে গেলাম। আর ওদিকে সুধা বলছে, এবার গণেশ চতুর্থীতেই আসল সত্যিটা সবার সামনে আসবে। এই 5 বছর ধরে আমাকে যে অপমান সহ্য করতে হয়েছে, তার সত্যিটা এবার বাইরে আসবে, সামনে আসবে, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভালো থেকো, টাটা।